সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ধ্বনি পরিবর্তন। এর আগে এই ব্যাকরণের দুইটা অংশে আমি অক্ষর, বর্ণ এবং ধ্বনি, এর পরবর্তীতে আমি ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে অল্পপ্রাণ, মহাপ্রাণ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং বর্গীয় বর্গগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধ্বনির পরিবর্তন। যে ধ্বনির পরিবর্তনগুলো কিভাবে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি একবার পড়ে যাচ্ছি যে ধ্বনির পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়। যে ধ্বনির যে পরিবর্তন হয় এটা নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়। যেমন পর্তুগিজ আনান্স, বাংলায় আনারস। পর্তুগিজ আনান্স, বাংলায় আনারস। এটি ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। এটা হয়েছে একটা ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। তাহলে আমরা এসে বুঝতে পারলাম কি যে আমাদের ধ্বনির যে পরিবর্তনটা হয় এটা বিভিন্নভাবে পরিবর্তনটা হয় ধ্বনির। যে আমি এখানে যেভাবে ধ্বনির পরিবর্তনগুলো হয় সেটা আমি এখানে লিখে রেখেছি, এগুলোই আমি আলোচনা করব। এখান থেকে আপনারা পরীক্ষায় যে 1 মার্ক বা 2 মার্ক যে বিভিন্ন পরীক্ষা আসে, যে এমসিকিউতে আসতে পারে, রিটেন পরীক্ষা আসতে পারে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধ্বনির পরিবর্তন থেকে 1 মার্ক 2 মার্ক আসে। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আদি স্বরাগম, যে আমাদের ধ্বনির পরিবর্তন যে হয়, তাহলে যদি আসে পর্তুগিজে আনান্স, এর বাংলায় যে আনারস, এটা কোন ধরনের পরিবর্তন? এটা হলো আমাদের ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। এই পরিবর্তনটা হলো আমাদের ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। যদি আমাদের পরীক্ষা আসে এটা হলো ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। এরপরে আমাদের আদি স্বরাগম। আমি প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আদি স্বরাগম। আদি স্বরাগম হলো শব্দের শুরুতে যদি স্বরধ্বনি আসে, যেমন সেনান, এটার সিনান, এই যে স্বরধ্বনি রসিকার, এটা আমাদের আগে আসছে। যেমন স্কুল, সয়কাস্কার রসিকল স্কুল, এটা স্কুল, এই রস্যইটা, এই যদি স্বরধ্বনি যদি প্রথমে আমাদের আগে আসে বা স্বরধ্বনি যদি প্রথম আমাদের আসে, তাহলে সেটা হলো আদি স্বরাগম। যে শব্দের শুরুতে যদি আমাদের স্বরধ্বনি আসে সেটা হলো আদি স্বরাগম। যেমন সিনান, সিনান, স্কুল, স্কুল ইত্যাদি, এটা হলো আমাদের আদি স্বরাগম। এখন পরীক্ষা হলে যদি আসে যে সেনান, সিনান অথবা স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের পরিবর্তন? এটা হলো আমাদের আদি স্বরাগম, কারণ শব্দের শুরুতে আমাদের স্বরধ্বনি আসছে। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এই কথাটা একটু খেয়াল করবেন। যে আদি স্বরাগম তো আমরা বুঝতে পারলাম যে শব্দের শুরুতে স্বরধ্বনি আসবে, কিন্তু মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ, মধ্য স্বরাগম বোঝা যায়, কিন্তু বিপ্রকর্ষ আর স্বরভক্তি এই দুইটা জিনিসও যে এক, এইটা আমাদের বুঝতে হবে। যে বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ, স্বরভক্তি আর মধ্য স্বরাগম এক, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যে মধ্য স্বরাগম হলো শব্দের মাঝখানে যদি একটা স্বরধ্বনি আসে, যেমন এখানে রত্ন, র তয় ন, রত্ন, এটাকে রতন, র ত ন, এখানে এই যে ত, এই যে স্বর, ত হলো কিন্তু ব্যঞ্জন বর্ণ, কিন্তু এখানে ত হলো ত যোগ অ, তাহলে আমাদের একটা ব্যঞ্জন ধ্বনি আসছে। তাহলে এটা হলো আমাদের, কারণ ত এর সাথেই তো অযুক্ত আছে। মধ্য স্বরাগম হলো যে শব্দের মাঝখানে যদি আমাদের একটা স্বরধ্বনি আসে, যেমন রত্ন, এখানে রতন, ত এর উচ্চারণটা হলো ত যোগ অ, এতে হয় ত, তাহলে মাঝখানে আমাদের স্বরধ্বনি আসছে, এটা হলো আমাদের মধ্য স্বরাগম। আর তারপরে আমাদের মধ্য স্বরাগমের যে অন্য দুটি নাম আছে সেটা হলো বিপ্রকর্ষ এবং স্বরভক্তি। এ দুটো আমাদের খেয়াল করতে হবে। যে মধ্য স্বরাগমের অপর নাম হলো বিপ্রকর্ষ বা বিপ্রকর্ষ বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এটা আমাদের খেয়াল করতে হবে। যেমন রত্ন, রতন, এরকম আরও আছে, সেগুলো আমরা শিখে নেব। এবং পরীক্ষা হলে আমি যেগুলো উদাহরণ রেখেছি এগুলো থেকে আসতে পারে, দুই একটা বাইরে থেকে উদাহরণ আসতে পারে, আপনারা খেয়াল করলেই পারবেন। এবং এটা ভিডিও দেখার পর আর একটু পড়ে নেবেন। অপিনিহিতি কি? অপিনিহিতি হলো পরের রস্বইকার বা রস্যুকার, রস্বইকার বা রস্যুকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে। অপিনিহিতি কি? এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে। অপিনিহিতি হলো পরের রস্বইকার এবং রস্যুকার এবং রস্যুকার, পরের যে পরে যে রসিকার থাকে এবং যে রস্যুকার থাকে, এটা উচ্চারিত যদি আগে উচ্চারিত হয়, এটা যদি আমাদের আগে উচ্চারিত হয়, তখন এই রীতিকে বলে অপিনিহিতি বলে। যেমন আশু, এই যে আশু, এই যে ছয় রস্যুকার, এই রস্যুকারটা আগে উচ্চারিত হয়েছে আউশ, আশু আউশ। এই যে আজি, আজি, আজি আইজ, এই যে
রসিকারটা এটা আমাদের আগে উচ্চারিত হয়েছে, আজি আইস। আর আশু এই যে রসুকারটা আমাদের আগে উচ্চারিত হয়েছে আউশ, এটা হলো আমাদের অপিনিহিতি। তাহলে আমরা আদি স্বরগম সম্পর্কে জানলাম, মধ্য স্বরগম সম্পর্কে জানলাম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি সম্পর্কে জানলাম। এরপরে আমরা অপিনিহিতি জানলাম, যে অপিনিহিতি হলো পরের ইকার বা রসুকার আগে উচ্চারিত হওয়া রীতিকে আমাদের অপিনিহিতি বলে, যেমন আশু আউশ, আজি আইস। এরপরে আমাদের আছে অবিশ্রুতি। যে অবিশ্রুতিটা কি? বিপর্যস্ত স্বরধ্বনি, যে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে, বিপর্যস্ত স্বরধ্বনি যে স্বরধ্বনিটা আমাদের বিপর্যস্ত হয় থাকে না, সেটা যদি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদ অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে, এবং সেই অনুযায়ী যদি আমাদের পরবর্তী স্বরধ্বনিটার পরিবর্তন ঘটলে তাকে বলে অবিশ্রুতি। তাকে কি বলে? অবিশ্রুতি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষা আসবে। তাকে বলে অবিশ্রুতি। যেমন কোরিয়া থেকে অপিনিহিতির ফলে, অপিনিহিতি বলতে কি? পরের ইকার বা উকার আগে উচ্চারিত হবে। তাহলে কোরিয়া থেকে অপিনিহিতির ফলে কৈরিয়া, কোরিয়া থেকে হলো কি? কৈরিয়া। এই যে রসিকারটা আমাদের আগে উচ্চারিত হলো কৈরিয়া, কিন্তু আবার রসিকে কিন্তু বসে গেল কৈরিয়া, কিংবা বিপর্যয়ের ফলে কৈরা, এবং আরও যদি বিপর্যয়ের ফলে যদি আমাদের কৈরা থেকে অবিশ্রুতি জাত করে এবং বিপর্যয়ের ফলে কি হয়? যে কৈরা থেকে অবিশ্রুতি জাতের ফলে করে, কৈরা থেকে যদি করে হয় তাহলে সেটাকে বলে অবিশ্রুতি। কি বলছে? কি বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে, বিপর্যস্ত স্বরধ্বনি যদি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে যায় এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনি যদি পরিবর্তন ঘটলে, এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনি যদি পরিবর্তন ঘটলে তাকে অবিশ্রুতি বলে। যেমন কোরিয়া থেকে অপিনিহিতির ফলে কৈরিয়া, কিংবা বিপর্যয়ের ফলে কৈরা থেকে অবিশ্রুতি জাত করে এবং কৈরা থেকে করে, এটা হলো আমাদের অবিশ্রুতি। তাহলে আমরা অবিশ্রুতি সম্পর্কে বুঝতে পারলাম যে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে, বিপর্যস্ত স্বরধ্বনি যদি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে যায় এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনি যদি পরিবর্তন হয়, এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনি যদি পরিবর্তন হয়, যেমন কোরিয়া, এটা কৈরিয়া, কৈরিয়া, কিংবা বিপর্যয়ের ফলে কৈরা থেকে যদি অবিশ্রুতি জাত করে, এগুলো হলো আমাদের অবিশ্রুতি। তাহলে আমরা আদি স্বরগম, মধ্য স্বরগম, অবিশ্রুতি জানলাম। এরপর আমি জানব অসমীকরণ। যে অসমীকরণটা কি? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তাকে অসমীকরণ বলে। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যদি মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে অসমীকরণ বলে। যেমন ধপ যোগ ধপ, এটা ধপধপ। এখানে এই পয়ের সাথে একটা স্বরধ্বনি যুক্ত হয়েছে, যে আ, এই যে আকার আ, পয়ের সাথে কি স্বরধ্বনি যুক্ত হয়েছে আ। ধপ যোগ ধপ, ধপধপ। অর্থাৎ এই যে ধপ ধপ, দুইটা স্বরের পুনরাবৃত্তি, ধপ একটা একই জিনিস, দুইটা স্বরের পুনরাবৃত্তি না করার জন্য মাঝখানে আমাদের একটা স্বরধ্বনি যুক্ত হয়েছে। মাঝখানে কি যুক্ত হয়েছে? একটা স্বরধ্বনি যুক্ত হয়েছে আ। এই মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত হয়েছে, তাকে অসমীকরণ বলে। যেমন ধপ যোগ ধপ, ধপধপ, টপ যোগ টপ, টপটপ, এরকম করে যেগুলো আছে সেগুলো হলো আমাদের অসমীকরণ। এবং দেখবেন পরীক্ষায় এগুলি থেকে আপনারা কমন পাবেন। তাহলে আমরা আদি স্বরগম, মধ্য স্বরগম, অপিনিহিতি, অবিশ্রুতি এবং অসমীকরণগুলো সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপরে আমি আসব আরও কতগুলো ভাবে আমাদের ধ্বনির যে পরিবর্তন হয় সেটা আরও কতগুলো আছে। যেমন প্রগত সংগতি, পরাগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যস্বর লোপ আর ধ্বনি বিপর্যয়। তাহলে প্রগত স্বরসঙ্গতিটা কি? প্রগত স্বরসঙ্গতি হলো আদি স্বর অনুযায়ী যদি আমার পরের স্বরটা পরিবর্তন হয়, আদি স্বর অনুযায়ী যদি আমাদের পরের স্বরটা পরিবর্তন হয়, যে সেটা হলো
প্রগত স্বর সংগতি। যেমন মূলা এর আদি স্বর হলো যে ময় রসুকার ছিল, এইটা অনুযায়ী পরের স্বরটা পরিবর্তন হয়েছে মূলো, যে মূলা থেকে মূলো। পরাগত হলো যে আমাদের প্রগত স্বর সংগতি হলো যে আমাদের আদি স্বর অনুযায়ী পরবর্তী স্বরটা আমাদের পরিবর্তন হবে। আদি স্বর অনুযায়ী যদি আমাদের পরবর্তী স্বর অন্তঃস্বর পরিবর্তন হলে তাকে প্রগত স্বর সংগতি বলে। যে আদি স্বর অনুযায়ী আমাদের পরবর্তী বা অন্তঃস্বর পরিবর্তন হবে, যেমন মূলা আদি স্বরে ময় রসুকার, এটা পরবর্তী স্বরটা এই মূল হবে, এই রসুকারটা এটার প্রভাবের জন্য এই লয় আকারে লা ছিল, এটা লয় ওকার হয়েছে। এই যে পরিবর্তনটা হয়েছে এটা বলে প্রগত স্বর সংগতি। অর্থাৎ আদি স্বরের জন্য অন্তঃস্বর পরিবর্তন হওয়া। আর পরাগত স্বর সংগতি হলো আমার অন্তঃস্বর অনুযায়ী আদিস্বর পরিবর্তন হওয়া। যেমন দেশি দিশি, অন্তঃস্বর হলো জিয়া তালুবসা রসিকার ছিল আর দয় একার ছিল, সেই তালুবসা রসিকার এই অন্তঃস্বর অনুযায়ী আমার আদিস্বরটা পরিবর্তন হয়েছে, দেশি দিশি হয়েছে। তাহলে আমাদের পরাগত স্বর সংগতি কি? পরাগত স্বর সংগতি হলো আমাদের অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তন হলে, আমাদের এই অন্তঃস্বরের কারণে যদি আদ্যস্বর প্রথমটা যদি পরিবর্তন হয় তাকে বলে পরাগত স্বর সংগতি। যেমন আমাদের ছিল দেশি, এটা দিশি, কারণ এই অন্তঃস্বর রসিকার তালুবস্যায় এই অনুযায়ী আদ্যস্বর দয়কার দিয়ে পরিবর্তন হয়ে দয় রসিকার হয়েছে, এটা হলো পরাগত স্বর সংগতি। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে যে প্রগত স্বর সংগতি নিচের কোনটা কোন ধরনের স্বর পরিবর্তন হয়েছে। যেমন মূলা থেকে মূলো, এটা প্রগত স্বর সংগতি, কারণ আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হয়েছে। পরাগত স্বর সংগতি অর্থাৎ অন্তঃস্বর অনুযায়ী আমাদের আদিস্বর পরিবর্তন হয়েছে, অর্থাৎ তালুবসা রসিকার অনুযায়ী দয়কার দেশ ছিল দিশি হয়েছে। এরপরে মধ্যস্বর লোপ, অনেক সময় আমাদের মধ্যস্বর লোপ হয়ে ধ্বনি পরিবর্তন হয়। যেমন গামোছা গামছা, এই যে মধ্যস্বর লোপ পেয়েছে, গামোছা গামছা হয়েছে, গামোছা থেকে গামছা মধ্যস্বর লোপ পেয়েছে। এরপর ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় ইংরেজিতে বাক্স, বাংলা বাস্ক, অথবা ইংরেজিতে রিক্সা, বাংলায় রিস্কা। তাছাড়া আরও আছে, যেমন পিশাচ, এটা পিশাচ, লাফ, ফাল, এগুলো হলো আমাদের ধ্বনি বিপর্যয়, এগুলো হলো আমাদের ধ্বনি বিপর্যয়। তাহলে আমরা এখানে জানতে পারলাম প্রগত স্বর সংগতি, পরাগত স্বর সংগতি, মধ্যস্বর লোপ এবং ধ্বনি বিপর্যয়। তাহলে প্রগত স্বর সংগতিটা আমরা জানলাম কি? প্রগত স্বর সংগতিটা হলো আমাদের যে আদিস্বর অনুযায়ী যদি আমাদের অন্তঃস্বর পরিবর্তন হয় সেটা হলো প্রগত স্বর সংগতি, এবং পরাগত স্বর সংগতি হলো আমাদের অন্তঃস্বর অনুযায়ী যদি আদ্যস্বর পরিবর্তন হয় সেটাকে বলে পরাগত স্বর সংগতি। যেমন এই তালুবসা রসিকার অন্তঃস্বর সেটা অনুযায়ী আদ্যস্বর দয়কার দিয়ে পরিবর্তন হয়ে দিশি হয়েছে। এবার মধ্যস্বর লোপ, যেমন গামোছা গামছা। ধ্বনি বিপর্যয় অর্থাৎ ইংরেজিতে বাক্স, বাংলায় বাসক, ইংরেজিতে রিক্সা, বাংলায় রিস্কা, এবং পিশাচ, পিচাস, লাফ, ফাল, এইগুলো যে পরিবর্তন হয়েছে এগুলো হয়েছে আমাদের ধ্বনি বিপর্যয়। পরীক্ষায় কিন্তু এই ধরনের পরিবর্তন থেকে আসবে। কিন্তু তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ, যে ধ্বনি বিপর্যয়, ধ্বনি পরিবর্তনের তো অনেকগুলো পদ্ধতি আছে, আমরা এগুলো শিখলাম যে কী কীভাবে ধ্বনি পরিবর্তন হয়। এখানে আমরা 5টা নিয়ম শিখলাম, আর এখানে 4টা, এরপরে এখানে কয়েকটি আছে। সেটা হলো আমাদের সমীভবন, প্রগত সমীভবন, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি, অন্তর্হতি বা বর্ণলোপ, অন্তর্হতি বা বর্ণলোপ এবং ক্ষীয়মান। তাহলে এইগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করি যে সমীভবনটা কি। সমীভবনটা হলো যেমন তৎযোগহিত, এই তদ্বিত। এখানে দেখেন সমীভবনটা আসলে, সমীভবন বলতে আমরা কি বুঝি? শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি, এই শব্দ মধ্যস্থিত দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে। একে অপরের প্রভাবে এইটার প্রভাবে এইটার প্রভাবে এইটা অল্প বিস্তার সমতা লাভ করে, তাদের ভিতরে সমতাটা অল্প বিস্তার থাকে, অল্প বিস্তার সমতা লাভ করে। যেমন তৎযোগহিত, তদ্ভিত, এরকম বহুবিধ আছে। তদ্ভিত
এটা হলো সমীভবন। তাহলে আমরা সমীভবনটা কীভাবে পেলাম, যে সমীভবন হলো শব্দ মধ্যস্থিত দুইটি ভিন্ন ধ্বনি, শব্দ মধ্যস্থিত দুইটি ভিন্ন ধ্বনি যদি অল্প বিস্তর একে অপরের প্রভাবে তারা যদি অল্প বিস্তর প্রভাব করে তখন তাকে সমীভবন বলে, যেমন তদ্যোগিত তদ্বিত। এবার প্রগত সমীভবন হলো, যেমন দেখেন এখানে পক্ক, প ক যোগ বফলা, এখানে কিন্তু পক্ক হয়েছে। কেন পক্ক হয়েছে প্রগততে? কারণ পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন করছে। এখানে পূর্বধ্বনি কোনটা? ক যোগ ব না, তাহলে পূর্বধ্বনি হলো ক। এই কয়ের জন্য পরবর্তী ধ্বনি বটা পরিবর্তন হয়েছে, যেমন প ক যোগ ক, পক্ক। যেমন পদ্ম, এই দয়ের সাথে তো ম যোগ, এখন এই দ হলো পূর্ববর্তী ধ্বনি, এই দয়ের প্রভাবে এই পরবর্তীটি পরিবর্তন হয়েছে, পদ্ম, দদ্দ হয়েছে পদ্ম। এটা হলো আমাদের প্রগত সমীভবন। তাহলে সমীভবনটা কি? সমীভবনের এই অংশটা কিন্তু একটু কঠিন, একটু খেয়াল করতে হবে আমাদের। এই সমীভবনটা হলো যে শব্দ মধ্যস্থিত দুটি ভিন্ন ধ্বনি, তাদের ভিতরে একে অপরের যে প্রভাব সেটা যদি অল্প বিস্তর প্রভাব করে তখন তাকে, অর্থাৎ এখানে কিন্তু তাদের প্রভাবটা অল্প বিস্তর ছিল, তদ্যোগিত তদ্বিত, অন্য ধ্বনি আসছে কিন্তু। আর প্রগত সমীভবন, যেমন এই যে আমাদের পরবর্তী যে ধ্বনিটা সেটা যদি তার পূর্ববর্তী ধ্বনির প্রভাবে যদি পরিবর্তন হয় সেটা হলো প্রগত সমীভবন। যেমন পক্ক, এই ক এর সাথে কি ছিল? ব যোগ, কিন্তু হয়েছে কি? পক্ক, কয় ব না, অর্থাৎ ক যোগ বত। তো এই যে পরবর্তী, এটা হলো তো পূর্ববর্তী, তো এইটার প্রভাবে আমাদের এটা পরিবর্তন হয়েছে, দুইটা ক হয়েছে পক্ক। যেমন পদ্ম, এটা দ যোগ মত, এখানে এই দয়ের প্রভাবে ম পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের পদ্ম। এরপরে হলো আমাদের বিষমীভবন। তাহলে সমীভবন, প্রগত সমীভবন, তারপর হলো আমাদের বিষমী। প্রথমে গেল সমীভবন, প্রগত সমীভবন, এরপর বিষমীভবন। বিষমীভবনটা কি? দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। দুটি সমবর্ণ, এই শরীর, এখানেও র এখানেও র, দুইটা সমবর্ণের জন্য আমাদের যদি দুটো সমবর্ণের জন্য যদি একটা পরিবর্তন হয় তখন তাকে বলে বিষমীভবন। যেমন শরীর, এখানে রয় দিকে রি আর শরীর, এখানে এইটার প্রভাবে এটা পরিবর্তন হয়েছে শরীর। লাল, এটা প্রভাবে কি? লাল নাল। অর্থাৎ দুইটি একই ধরনের যদি বর্ণ থাকে, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। দুইটি সমবর্ণের একটা পরিবর্তন, এখানে একটা র আছে, এখানে একটা র আছে, একটা পরিবর্তন হয়েছে, শরীর হয়েছে, আমরা অনেক সময় শরীর বলি। একটা লাল, এখানে একটা ল, এখানে একটা ল, পরিবর্তে একটা নাল হয়েছে, অনেক সময় নাল বলে। এইটাকে বিষমীভবন বলে আমরা উচ্চারণের দিক থেকে কিন্তু, অর্থাৎ উচ্চারণের দিক থেকে এবং ধ্বনির পরিবর্তন, যে পরিবর্তনটা হয় সেটা। এরপরে সমীভবন গেল, প্রগত সমীভবন গেল, বিষমীভবন গেল। ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এগুলো আসে, যেমন শরীর, শরীর, লাল নাল, এটা কোন ধরনের পরিবর্তন? যে বিষমীভবন। তারপর পক্ক, কয় বা ফলাক, পক্ক, পদ্ম, পদ্ম, কোন ধরনের পরিবর্তন? প্রগত সমীভবন। তারপর তদ্যোগিত তদ্ভিত, কি সমীভবন? তাহলে সমীভবন, প্রগত সমীভবন, বিষমীভবন। এবার ব্যঞ্জন বিকৃতিটা কি? যেমন এখানে ধোবা, এখানে হয়েছে ধোপা, এই ব্যঞ্জনটা পরিবর্তন হয়ে অন্য একটা ব্যঞ্জন বর্ণ হয়েছে, ব্যঞ্জন ধ্বনি হয়েছে, যেমন কবাট, কপাট পরিবর্তন হয়েছে। এটা হলো ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি হলো শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তন হয়ে, শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তন হয়ে নতুন একটা ব্যঞ্জন ধ্বনি যদি হয়, পরিবর্তন হয়ে যদি নতুন একটা ব্যঞ্জন ধ্বনি হয় তাকে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন ধোবা, এখানে এই ব পরিবর্তন হয়েছে প, দোপা। কবাট, এখানে ব পরিবর্তন হয়েছে প, কবাট। এটা হলো ব্যঞ্জন বিকৃত। তাহলে ব্যঞ্জন বিকৃত সংজ্ঞাটা কি? ব্যঞ্জন বিকৃত হলো শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়, শব্দের মধ্যবর্তীতে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়ে যদি নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, নতুন ব্যঞ্জন ধ্বনি যদি ব্যবহৃত হয় একে বলে, নতুন ব্যঞ্জন ধ্বনি যে ব্যবহৃত হয় একে বলে ব্যঞ্জন বিকৃতি। এতে বলে কি? ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ শব্দের মধ্যে কোনো কোনো সময় ব্যঞ্জন পরিবর্তন হয়, নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, একে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন ধোবা,
ধোপা, কবাট, কপাট। এরপর অন্তহতি বা বর্ণলোপ, যদি বর্ণ লোপ পায় বা অন্তহতি মাঝখানে বর্ণ যদি লোপ পায়, যেমন ফাল্গুন, এখানে হয়েছে ফাগুন, ফাল্গুন ল যোগ গ এর ল গ এর রসুক ল আর গ আছে, কিন্তু এখানে হয়েছে কি ফাগুন, এখানে ল লোপ পাইছে, তো অন্তর্হতি হয়েছে বা বর্ণ লোপ পেয়েছে। যেমন ফলাহার, এখানে ফলার, এখানে কিন্তু ফল হয় কাল্লা র, এর মাঝখানে কিন্তু বর্ণ লোপ পেয়েছে। যেমন আলা হিদা, এখানে আলাদা, এখানে আলা দয়কার দা, মাঝখানে বর্ণ কিন্তু লোপ পেয়েছে। এটা হলো আমাদের অন্তহতি বা বর্ণলোপ। পরীক্ষা কিন্তু আসবে যে কোন ধরনের পরিবর্তনটা এটা। তাহলে আমরা এখানে সমীভবন শিখলাম, প্রগত সমীভবন, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি আর অন্তহতি বা বর্ণলোপ। এরপরে আমাদের একেবারে শেষে ক্ষীয়মান, আমরা ক্ষীয়মানটা নিয়ে আলোচনা করব। এখানে পাঠা হয়েছে পাটা, এখানে এই পাঠা আর পাটা এইটার পরিবর্তনটা কোন ধরনের পরিবর্তন হয়েছে? শব্দ মধ্যস্থ মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে, যদি অল্পপ্রাণ ধ্বনি হয়, ধ্বনিতে পরিবর্তন হয়। যেমন ঠ, এটা মহাপ্রাণ ছিল আর টটা হলো অল্পপ্রাণ। তাহলে আমাদের যদি মহাপ্রাণ যদি অল্পপ্রাণে পরিবর্তন হয়, শব্দের মধ্যস্থিত মহাপ্রাণ ধ্বনি যদি অল্পপ্রাণ ধ্বনিতে পরিবর্তন হয়, তখন তাকে বলে ক্ষীয়মান। তখন তাকে কি বলে? ক্ষীয়মান। শব্দের মধ্যস্থিত মহাপ্রাণ ধ্বনি, এখানে ঠ এটা মহাপ্রাণ, এটা ট হয়েছে, অল্পপ্রাণ হয়েছে। শব্দের মধ্যস্থিত মহাপ্রাণ যদি অল্প প্রাণ ধ্বনিতে পরিবর্তন হয়, তখন তাকে বলে ক্ষীয়মান। তাহলে এই বিষয়গুলো যদি নিয়ে আমি আরেকবার আপনার বলে যাই, তাহলে দেখি ধ্বনি পরিবর্তন আমাদের বিভিন্নভাবে হয়, সেটা আমরা দেখলাম এই ভিডিওটার মাধ্যমে, যে ধ্বনি পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়। যেমন পর্তুগিজ আনান্স, বাংলায় আনারস, এটি ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। এটা কোন ধরনের পরিবর্তন? ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। আদি স্বরাগম, শব্দের শুরুতে যদি স্বরধ্বনি আসে, যেমন স্নান সিনান, স্কুল স্কুল। মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এটা হলো মাঝখানে যদি আমাদের স্বরধ্বনি আসে, যেমন রত্ন রতন, ত যোগ অ যোগ ন রতন, এটা হলো মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এবার অপিনিহিতি, পরের ইকার বা রসুকার যদি আগে উচ্চারিত হয়, তাকে অপিনিহিতি বলে। যেমন আশু আউশ, আজি আইজ। অবিশ্রুতি অর্থ বিপর্যস্ত স্বরধ্বনির পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অবিশ্রুতি। যেমন কোরিয়া থেকে অপিনিহিতির ফলে কৈরিয়া, কিংবা বিপর্যয়ের ফলে কৈরা থেকে অবিশ্রুতিজাত করে, এটা হলো আমাদের অবিশ্রুতি। অসমীকরণ অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে। যেমন ধপ যোগ ধফ, ধফধপ, এটা হলো আমাদের অসমীকরণ। এরপরে আছে আমাদের প্রগত। প্রগত হলো যে আমাদের আদিস্বর অনুযায়ী যদি অন্তঃস্বর পরিবর্তন হয়, যেমন মূলা মূলো। পরাগত অর্থাৎ আমাদের পরবর্তী স্বর অনুযায়ী অন্তঃস্বর অনুযায়ী যদি আদিস্বর পরিবর্তন হয়, যেমন দেশি দিশি। মধ্যস্বর যদি আমাদের লোপ পায়, মধ্যস্বর যদি লোপ পায়, যেমন গামছা গামছা। ধ্বনি বিপর্যয়, যেমন ধ্বনির যদি বিপর্যয় হয় বিভিন্নভাবে হতে পারে, উচ্চারণগত দিক থেকে বাংলা থেকে ইংরেজিতে আসার ফলে, যে ইংরেজিতে বাক্স, এটা বাংলায় বাসক, রিক্সা রিস্কা। এরপর আরও আছে পিশাচ পিশাস, এর চ আগে আসছে কিন্তু। তারপর লাফ ফাল, এগুলো হলো আমাদের ধ্বনি বিপর্যয়। যদি আমাদের পরীক্ষা আসে ধ্বনি বিপর্যয় কোনগুলো, তাহলে একটু খেয়াল করতে হবে। এরপরে সমীভবন, এই যে মাঝখানে দুটো শব্দের প্রভাব যদি অল্প বিস্তার লাভ করে, যেমন তজ্জখিত তদ্ভিত। প্রগত সমীকরণ, যেমন পরবর্তী স্বর যদি তার পূর্ববর্তী স্বর অনুযায়ী পরিবর্তন হয়, যেমন পক্ক ক যোগ ব, এখানে ছিল এই ব ক অনুযায়ী পরিবর্তন হয়ে কয় ক হয়েছে, দুইটা ক হয়েছে, পক্ক পক্ক, পদ্ম পদ্ম, এটা হলো প্রগত সমীকরণ। বিষমীভবন, যে একই ধরনের দুইটা যদি বর্ণ থাকে, তার একটা যদি পরিবর্তন হয়, একই ধরনের দুইটা যদি বর্ণ থাকে এবং তার একটা যদি পরিবর্তন থাকে, শরীর একটা ল হয়েছে, এটা বলে বিষমীভবন। যেমন লাল নাল, এটাকে কি বলে? বিষমীভবন। এবার ব্যঞ্জন বিকৃতি, অর্থাৎ এখানে ব্যঞ্জন ধ্বনি যদি একটা ব্যঞ্জন থেকে যদি আরেকটা ব্যঞ্জন হয়ে যায়, যেমন ধোবা ধোপা, কবাট কপাট, এখানে ব প হয়েছে, এখানে ব প হয়েছে, এটাকে বলে ব্যঞ্জন বিকৃতি। এবার অন্তহতি বা বর্ণলোপ, একটা মাঝখানে বর্ণ যদি লোপ পেয়ে যায়, যেমন ফাল্গুন ফাগুন হয়েছে, এখানে কিন্তু ল লোপ পেয়েছে। ফলাহার, এখানে ফলার হয়েছে, এখানে হয়কার হার কিন্তু লোপ পেয়েছে। তারপরে এই হিদা এবার আলাদা হয়েছে, কিন্তু হি কিন্তু লোপ পেয়েছে।
এরপরে ক্ষীয়মান, ক্ষীয়মান বলতে বোঝায় আমার যদি মহাপ্রাণ থেকে অল্প প্রাণে, একটা ধ্বনি মহাপ্রাণ থেকে যদি অল্প প্রাণে পরিবর্তন হয়, যেমন পাঠা, এটা পরিবর্তন যে পাটা, এ ঠ আমাদের মহাপ্রাণ ধ্বনি ছিল, এটা পরিবর্তন হয়ে অল্প প্রাণে পাঠা হয়েছে। এই ছিল আমাদের ধ্বনি পরিবর্তন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এ পর্যন্তই আমি ধ্বনি পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করলাম। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং আমার ভিডিওটা যদি আপনার প্রয়োজন না হয়, যাদের এই ভিডিওটা দেখলে একটু সামান্য পরিমাণ উপকার হবে, তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।